Thank you, Esha. Thank you so much for having me. Let me introduce you first. So you're a psychologist, BA in education from University of Surrey, MSc in psychology from University of Portsmouth. Yes. Am I right? What you is are. You're right? perfect. Portsmouth or Portsmouth? I've never heard that British name. অনেক different ভাবে বলে, but this is good. As long as you got it. হ্যাঁ। আচ্ছা, সো আজকে আমাদের তো মেইন টপিক হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ সাইকোলজি, স্পেশালি প্যারেন্টিং, টিনেজার অ্যান্ড প্রি-টিন টাইমের প্যারেন্টিং, আমাদের বাচ্চাদের যে বয়স সেটা। ওকে, সো লেট মি স্টার্ট। হ্যাঁ, ফার্স্টেই যেটা খুবই কমন একটা আমাদের কনফিউশন, সেটা হচ্ছে যে আমরা প্রায় শুনি পারফেক্ট প্যারেন্ট, ও একটা পারফেক্ট মা, ও একটা পারফেক্ট বাবা, ওরা পুরো পারফেক্ট মা বাবা একদম। ইজ দেয়ার এনি সাচ থিং অ্যাজ পারফেক্ট প্যারেন্ট? হোয়াট ইজ দিস? মানে এরকম কি এক্সিস্টও করে? পারফেক্ট প্যারেন্ট কি? এক্সেলেন্ট একটা কোয়েশ্চেন। সো নট ওনলি যে পারফেক্ট প্যারেন্ট বলে কোনো কিছু নাই, কারণ আমরা সবাই ডিফারেন্ট, রাইট? আমরা কোনো দুইটা মানুষ একরকম হয় না, সো কোনো দুইটা প্যারেন্ট আর আমাদের ফ্যামিলি সিচুয়েশনও একরকম হয় না। সো পারফেক্ট প্যারেন্ট বলে কিছু নাই, অ্যান্ড ইটস ভেরি হার্মফুল। মানে পারফেক্ট প্যারেন্ট হওয়াটা কিন্তু খুব ক্ষতি আমাদের বাচ্চাদের জন্য। এখন কেন এটা হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট প্যারেন্ট হওয়ার কিভাবে ক্ষতি হয়, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের জন্য কিন্তু আমরা একদম আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন ক্রিয়েট করছি যখন আমরা নিজেকে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করছি। লাইফে কিন্তু ওদের অনেক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে, বিভিন্ন ধরনের মানে আপহিভাল ওদের লাইফে আসতে পারে। সো আমরা যদি পারফেকশনের একটা ভুল ধারণা ওদেরকে দিয়ে রাখি, তখন ওদের কাছে মনে হবে যে আমার মা তো পারফেক্ট বা আমার বাবা পারফেক্ট, এই পারফেকশন আমি তো জীবনে নিজে অ্যাচিভ করতে পারবো না। সো হি অর শি উইল অলওয়েজ ফল শর্ট। তো আমি বলবো যে পারফেক্ট প্যারেন্টিং এর ইটস আ মিথ, ইটস নট রিয়েল। ধরো এটা মানে আমার একটা অবজারভেশন, হ্যাঁ, পারফেক্ট তুমি বললে এটা একটা মিথ, বাট আমরা অনেক সময় দেখি কিন্তু অনেক মারা, বাবাদের ক্ষেত্রে হয়তো অতটা না, অনেক মারা একটা আজকালকার দিনে একটা প্রেসারে থাকে টু প্রুভ মানে পিপল অ্যারাউন্ড হার, আশেপাশে মানুষকে প্রুভ করার জন্য যে সে পারফেক্ট প্যারেন্ট। লাইক আমি আমার বাচ্চাকে আইপ্যাড দেই না, একদমই দেই না, আমি যা চাই ওকে আমি তা দেই না। হ্যাঁ, ও আমি যা বলি তাই করতে হয়, আমার রুটিন। মানে আমি দেখি অনেকে যে যার অনেকে থাকে একটু ক্যাজুয়াল প্যারেন্ট, আবার অনেকে থাকে একটু ইজি গোয়িং, কেউ থাকে স্ট্রিক্ট, কেউ হয় না যে অনেক মেয়েকে দেখি যে এই পারফেক্ট, ও যে একটা পারফেক্ট মা, রুটিন ঠিক রাখতেছে, মানে সে আইপ্যাড দিচ্ছে না, বাট যেই মাটা আইপ্যাড দিচ্ছে তাকে হয়তো একটু করে লুক ডাউন আপন করা। মানে এটা আমার মনে টু ইচ ইজ ওন, রাইট? যার যার ডাইনামিক্স, যার যার সিচুয়েশন, এই সময় তো একটা মাও প্রেসারে থাকে। হ্যাঁ, একটা ব্যালেন্স কি আসতে পারে এখানে? আসলে কি দেখা যায়, প্যারেন্টিং the job itself is so difficult, right? তুমি একজন মা, তুমি জানো, আমি একজন মা, আমিও বুঝি যে অনেক প্রেশার থাকে আমাদের উপরে টু গেট ইট রাইট। অ্যান্ড অফকোর্স কারণ আমাদের জন্য এটা একটা খুবই জরুরি একটা রোল, রাইট? আমি লাইফে যত কিছু অ্যাচিভ করি না কেন, আমি নিজেকে অলওয়েজ একটা ফেলিয়ার হিসেবে দেখবো বা মনে করবো যে আমি সাকসেসফুল না যদি আমি মা হিসাবে ভালো না হয়ে থাকি। অ্যান্ড এই প্রেশারটা কিন্তু খালি আমরা নিজেরা নিজেদের উপর দিচ্ছি না, সোসাইটিও আমাদের উপর দিচ্ছে। সো অনেক প্রেশারের মধ্যে একটা মা থাকে। সো তখন হয়তো বা আমরা একজনের মনে হচ্ছে আচ্ছা ওর বাচ্চাকে ও আইপ্যাড দিচ্ছে, আমি তো আমার বাচ্চাকে এটা দেই না। তো তখন হয়তো এই জিনিসটা চলে আসে। আই থিঙ্ক আমাদের সবার আসলে বুঝতে হবে যে উই আর অল ট্রাইং আওয়ার বেস্ট। আই এম শিওর যে কোনো মাই তার বাচ্চার জন্য খারাপ চায় না, কিন্তু কিছু কিছু জিনিসে হয়তো আমাদের মোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে হয়তো বা বেশি স্ক্রিন টাইম বাচ্চাদের জন্য খারাপ, বা হয়তো বা বেশি সুগার খাওয়া বাচ্চাদের জন্য খারাপ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই প্রেশারটা নিয়ে যদি মায়ের মানসিক অবস্থাই খারাপ হয়ে যায়, তখন কিন্তু ইউ ক্যান নেভার বি আ গুড মাদার। সো অ্যাবসোলুটলি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আই থিঙ্ক যে এই প্রেশারটা সব থেকে বেশি মারা বেশি ফিল করে। আমাকে একটা জিনিস বলো তো, আমরা তো মিলেনিয়ালস, আমাদের টাইমের প্যারেন্টিং আর এখনের টাইমের প্যারেন্টিং এ কোন একটা জিনিস যেটা আমরা আমাদের মা বাবা থেকে শিখলাম বা দেখলাম, বা যেটা তারা করতো, যেটা এখন তুমি মনে করো এখন সব জেনজিয়ান জেন আলফার মা বাবাদেরকে আনলার্ন করা উচিত? মানে কোন জিনিসটা তোমার মনে হয় যে তোমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, বাট ইউ থিঙ্ক এটা ভুল ছিল, আর এই দ্য ওয়ার্ল্ড দ্যাট উই গ্রো আপ ইন ডাজন্ট এক্সিস্ট এনিমোর, বাট এখন ওরকম অনেক মা বাবা আছে, আমার মনে এটা বাবাদের ক্ষেত্রে বেশি, তারা ওই পুরান দিনের স্টাইলে প্যারেন্টিং এ বিশ্বাস করে। ধরো অনেক বাবা মনে করে যে ওর ছেলে ওকে ভয় পেয়ে ফ্রিলি কথা বলবে না, গার্লফ্রেন্ডের ব্যাপারে বলো তো কথার কথা, হ্যাঁ, ফ্রেন্ডস মানে ফ্রিলি কথা বলবে না, এটাই ঠিক, কারণ সে তার বাবা, এটা রেসপেক্ট। মা বাবার সামনে ভয়ে কথা বলতে না পারাটা রেসপেক্ট। কোন জিনিসগুলা আগের দিনের দুই তিনটা জিনিস যেটা তোমার মনে হয়, বা দুই তিনটা বিহেভিয়ারাল থিং যেটা তোমার এখন আনলার্ন করা উচিত?
আনলার্ন করা উচিত প্রথমেই আমি বলবো হচ্ছে যে সিইং দ্য চাইল্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ আওয়ারসেলভস। আমি একটু বাংলায়ও আরেকবার রিপিট করি যে আমাদের বাচ্চাদেরকে আমাদের নিজেদের একটা অংশ হিসেবে দেখা। আমার বাচ্চা আমার কাছের একটা মানুষ, আমার সব থেকে কাছের মানুষ, আমার আদরের মানুষ, আমার লাইফের সব হোপস অ্যান্ড ড্রিমস, কিন্তু আমার বাচ্চা কিন্তু আমার একটা এক্সটেনশন না। সে আলাদা একটা মানুষ, সে আমার থেকে এসেছে, কিন্তু তার জার্নিটা, তার স্টোরিটা, তার স্ট্রাগলস, তার অ্যাচিভমেন্ট তার নিজের। তো ধরো আগের জেনারেশনে অনেক দেখতাম যে আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি গান শিখবো, আমার আব্বু আম্মু গান শিখতে দেন, এখন আমি আমার বাচ্চাকে গান শেখাচ্ছি, সে পছন্দ করুক কি না করুক। হ্যাঁ, সো আমাদের নিজেদের যেই জিনিসগুলো, আমার খুব এটা পড়ার ইচ্ছা ছিল তো আমি এটা পড়তে পারি নাই, তো আমি আমার বাচ্চাকে ওই সাবজেক্টটা নিতে বলছি। কেন? কারণ সে তো একটা আলাদা মানুষ। তো এই জিনিসটা আমাদের আনলার্ন করতে হবে, আমরা যারা এই জেনারেশনের প্যারেন্টসরা আছি। আরেকটা জিনিস আমাদের আনলার্ন করতে হবে, সেটা যেটা তুমি রাইটফুলি একটু পয়েন্ট আউট করেছো, যে কমিউনিকেশনটা। জাস্ট বিকজ আমি আমার বাচ্চার সাথে একটা খোলাখুলি একটা বিষয় কথা বলছি না, তার মানে এটা কিন্তু না যে তার লাইফে এটা হচ্ছে না। জাস্ট বিকজ আমি আমার বাচ্চাকে বলে দিলাম যে আমি তোমার মা, আমি তোমার ভালো বুঝি, আমি তোমার ভালো চাই, তোমার এই কাজটা করা উচিত না, এটা বলে দিলাম, কিন্তু তারপরে তার মানে এটা না যে সে বলবে ওকে মা আমি তাহলে এটা করব না। ইট ডাজন্ট এন্ড দেয়ার। আমাদের তাদেরকে রিজন দিতে হবে, একটা রিজনিং দিতে হবে, একটা লজিক্যাল ওয়েতে এক্সপ্লেইন করে কমিউনিকেট করতে হবে। আর না হলে আমি বলে দিলাম যে এই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেন, কিচ্ছু করা যাবে না, হ্যাঁ তোমার অনেক বড় হও, তারপরে ভালো একটা ছেলে দেখে আমি বিয়ে দিয়ে দিব। আর আমার মেয়ে বলবে ওকে মা, ও কি বলবে তারপরে ও বুঝে যাবে মা এই জিনিসটা পছন্দ করে না, তার মানে আমি মার সাথে এই জিনিসটা শেয়ার করব না। দ্যাট ইজ দ্য মেসেজ আই এম সেন্ডিং হার। এটা কিন্তু আসল মেসেজটা দিচ্ছি। আর যদি আমি জিনিসটাকে অন্যভাবে কমিউনিকেট করি যে তোমার কাউকে ভালো লাগতে পারে, তোমার পছন্দ হতে পারে, মা ইজ হিয়ার, তুমি কিন্তু যে কোনো সময় মার সাথে এটা শেয়ার করতে পারো। আই উইল ট্রাই মাই বেস্ট নট টু জাজ ইউ। আমি তোমার সাথে ওপেনলি এই কথাটা বলবো। এই যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দেওয়া, যে এই কমিউনিকেশনের গেটওয়েটা কিন্তু ওপেন করতে হবে বাবা মায়ের। কারণ বাচ্চারা ছোট, ওদের সাথে যদি আমরা এই কমিউনিকেশনের গেটটা ওপেন না করে দেই, ওরা জীবনে নিজ থেকে এসে তো এই জিনিসগুলো বলতে চাবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের জেনারেশনে যে প্যারেন্টসরা আছে তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা কিছু জিনিস আনলার্ন করতে হবে। যে আবার আমি অ্যাট দ্য সেম টাইম কিন্তু এসে আমি এটাও বলবো না যে একদম টোটালি পারমিসিভ প্যারেন্টিং যেটা বলে, আমি কিন্তু দুইটাই এক্সট্রিম দেখি। অফকোর্স আমরা সবাই উই আর অল ট্রাইং আওয়ার বেস্ট। একটা এক্সট্রিমে দেখা যায় যে যেটা আমি অনেক আমার স্টুডেন্টদের মধ্যে দেখেছি, এসে বলতো যে মিস এরকম বাবা মা অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, তারা যেটা ভালো মনে করছে তারা সবকিছু ডিসাইড করছে। আবার অন দ্য আদার এক্সট্রিম, আদার সাইডে দেখা যায় যে বাচ্চার কোনো রুটিন নাই, বাচ্চা ইচ্ছা মতো টিভি দেখছে বা ইচ্ছা মতো সুগার খাচ্ছে, বাচ্চা হয়তো একটা ট্যান্ট্রাম থ্রো করছে, অ্যান্ড বাবা মা কনস্ট্যান্টলি কেটার করছে ওটার জন্য, কোনো বাউন্ডারি নাই। দুটা জিনিসই কিন্তু, দুইটা এক্সট্রিমই কিন্তু ড্যামেজিং ফর দ্য চাইল্ড। সো একটা মিডল গ্রাউন্ড আমাদের পেতে হবে। সো একটা ফেমাস সাইকোলজিস্ট আছে, ইন্টারন্যাশনাল একজন সাইকোলজিস্ট, যে বাচ্চাদের সাথে প্যারেন্টিং নিয়ে অনেক কাজ করে। সে এই জিনিসটা খুব সুন্দর মতো করে বুঝায় বলে তার যেই টকগুলাতে। সেখানে সে বলে যে আমরা যদি একটা প্লেনে থাকি, হ্যাঁ একটা প্লেনে আমরা প্যাসেঞ্জার, আমি তুমি প্যাসেঞ্জার, আমরা একটা জায়গায় যাচ্ছি বেড়াতে, তখন একটা টার্বুলেন্স হচ্ছে, এর মধ্যে আমাদের পাইলট আছে। এখন পাইলট যদি আমাদেরকে বলে, একটা অ্যানাউন্স করে যে এখানে টার্বুলেন্স হচ্ছে, আমার এখানে কি করা উচিত, আমার কি এখানে ল্যান্ড করা উচিত নাকি শুড আই কন্টিনিউ, আমরা তো আরো নার্ভাস হয়ে যাব যে কি বলে এই পাইলট ইজ ইন চার্জ, ইজ ইন অথরিটি, রাইট? হি অর শি নিডস টু মেক দ্যাট কারেক্ট ডিসিশন দ্যাটস বেস্ট ফর আস। প্যারেন্টিং রোলটা কিন্তু কিছুটা সেরকম, যে আমরা এখানে ইনচার্জ, আমরা এখানে অ্যাডাল্ট, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের বাচ্চার ভালো মন্দ অফকোর্স হাউস টু হাউস ডিফার করবে, কিন্তু এখানে কিন্তু আমাদের ওই অথরিটিটা ক্রিয়েট করতে হবে, বাউন্ডারিটা ক্রিয়েট করতে হবে, যে আমি আমার বাচ্চার সাথে ফ্রেন্ডলি আচরণ করব, ওপেনলি কমিউনিকেট করব, কিন্তু আমি কিন্তু ওর ফ্রেন্ড না। হি অর শি হ্যাজ দেয়ার ওন ফ্রেন্ড, আমি কিন্তু তার ফ্রেন্ড না, আমি তার মা। মা একটাই, ফ্রেন্ড ওর লাইফে অনেক হবে, মা কিন্তু একজনই। এবং বাচ্চাও কিন্তু তোমার কাছ থেকে চাচ্ছে না যে আমার ফ্রেন্ড হও আম্মু, বাচ্চা চাচ্ছে যে তুমি আমার মা, মাই থাকো। বিরক্ত হয়ে যায় বেশি ফ্রেন্ড হইতে, খুবই বিরক্ত হয়ে যায়, এন্ড বিরক্ত হবেই, কারণ ওর তো ফ্রেন্ড আছে, ও তোমার সাথে কেন ফ্রেন্ডশিপ করবে? তোমার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তার থাকবে, যাতে সে সবকিছু তোমার সাথে এসে শেয়ার করতে পারে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো,
আহ, এই যে পারমিসিভ প্যারেন্টিং এর ব্যাড সাইড হচ্ছে হলো কি যে বাচ্চার সব কথা শোনা যাবে না, রাইট? ফুল ফ্রিডম হুম। ওগুলো দিয়ে রাখা যাবে না, একটা বাউন্ডারি সবসময় রাখতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, বাট একটা বাউন্ডারি থাকতে হবে। হ্যাঁ, বাউন্ডারি জিনিসটা কি সেটা বাচ্চাদেরকে শেখাতে হবে। যেরকম হয়তোবা ধরো আমি আমার বাচ্চাকে বলছি যে এখন তোমার বেড টাইম, সো ইউ হ্যাভ টু গো টু বেড। হুম হুম বাচ্চা বলছে যে না মা, আমাকে আর একটু কিছুক্ষণ টিভি দেখতে দাও। হুম হ্যাঁ, তো এই যে আমার তাকে বোঝাতে হবে যে এই যে সে যদি রাত জেগে টিভি দেখে এটার ডাউন সাইডটা কি। হুম হ্যাঁ, কিন্তু তারপরে কিন্তু একটা জায়গায় এসে আমার তাকে একটা ডিসিশন নিতেই হচ্ছে অ্যাজ আ মাদার, হুম কারণ আমি তাকে সারা রাত টিভি হ্যাঁ দেখতে দিতে পারি না। দ্যাট ইজ রিয়েলি ব্যাড প্যারেন্টিং, হুম রাইট? হুম সো সে কেন, তাকে বোঝাতে হবে যে তুমি যখন অনেক রাত জেগে টিভি হুম দেখবা তখন তুমি টায়ার্ড হয়ে থাকবা, তোমার ইনাফ স্লিপ, তোমার হ্যাঁ তুমি যখন ঘুমাও তোমার ব্রেন গ্রো করে, তার বয়স অনুযায়ী তার হুম ল্যাঙ্গুয়েজে আমি তাকে এক্সপ্লেন করে বলবো। তুমি যখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে অনেক ঘুম হুম ঠিক মতো ঘুমায় তুমি যখন স্কুলে যাবা, তখন তুমি স্কুলে কনসেন্ট্রেট করতে পারবা হুম বেটার, তুমি টিচারের কথা বুঝবা বেটার, তোমার ফ্রেন্ডদের সাথে খেলার এনার্জিটা তোমার থাকবে, তুমি ক্র্যাঙ্কি থাকবা না। তো এই জিনিসগুলো যদি তাকে বুঝাই বলি, বাচ্চারা কিন্তু ইউজুয়ালি বুঝে, তারা অ্যান্ড দে মেক দ্য রাইট ডিসিশন, ওরা হুম চেষ্টা করে। কিন্তু আমি অ্যাজ আ মাদার যদি চিন্তা করি যে না, আমি যদি এখন এগুলো বাউন্ডারি ক্রিয়েট করি, আমার বাচ্চা তো আমাকে পছন্দ করবে না, হ্যাঁ ও তো, বাট দ্যাট ইজ নট মাই জব। হুম এবং এই জিনিসটা কিন্তু আমি বারবার বলি, এই জিনিসটা খুবই কন্ট্রোভার্সিয়াল যে হুম আমার বাচ্চার এটা নেসেসারি না যে সে তার সবসময় আমাকে পছন্দ করতে পছন্দ হবে। করতে হবে। এবং এটা হচ্ছে পার্ট অফ গ্রোয়িং আপ। হুম আমি অনেক কিছুই, অনেক লাইনই হুম ড্র করব যেটাতে সে আমাকে একেবারেই পছন্দ করবে হুম না। কিন্তু আমি তো এইখানে আই এম নট হিয়ার টু উইন ইলেকশন। হ্যাঁ, যে আমার তাদের কাছ থেকে আমার ভোট লাগবে, দরকার নেই। আই নিড টু ডু দ্য পারফেক্ট জব অ্যাজ আ মাদার, হুম well the, sorry, not a perfect job, হ্যাঁ a good enough job হ্যাঁ as a mother. হুম So that is what is important. হ্যাঁ, যে আমি এখানে যে আমি এখন অফকোর্স এটা বললে কোনো বাচ্চা পছন্দ করবে না যে আমাকে এখন আমার টিভি দেখতে একটা খুবই হুম ইম্পর্টেন্ট মোমেন্টে আমি আছি আর আমার মা আমাকে বলছে ঘুমাতে যাও। কিন্তু দ্যাট ইজ মাই রোল অ্যাজ আ মাদার, দ্যাটস ওয়্যার হুম। আই স্টেপ ইন। আচ্ছা, এতক্ষণ যেভাবে কথা বললাম তাতে মনে হচ্ছে টকিং অ্যাবাউট যেসব মানুষের একটাই বাচ্চা। আমাকে একটা জিনিস বলো তো, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা হ্যাঁ, জিনিস, যে মা বাবাদের এটার কোনো টার্ম আছে নাকি জানি না, যে ফেভারিট চাইল্ড, ধরো হ্যাঁ, তিনটা বাচ্চা একজনের, হুম, হুম, বাকি দুইজন সারাক্ষণ বাদে ছোটবেলায় যে এটা তোমার ফেভারিট, ও হ্যাঁ, মেবি পড়াশোনা ভালো দেখে। হ্যাঁ, অ্যান্ড তুমি কি বিলিভ, আমার মনে হয় যাই না, সবাই বলে মাদের সব বাচ্চাই সমান না, মানে কোনো একটা ফেভারিট না হলেও হুম, যেটা সবচেয়ে বেশি কথা শুনে, যেটা সবচেয়ে বেশি কাম কোয়েট, মাদের হ্যাঁ, ওর প্রতি একটা কি জানি থাকে ছোটবেলায়। বাট আই ডোন্ট নো আদর হ্যাঁ, সবাই কি করে হয় না যে ওর বেলায় ওকে ফেভার বেশি করে, বারবার ওর এক্সাম্পল দিয়ে ফেলে। রাইট। প্যারেন্টসদেরই হাউ শুড দে ডিল উইথ দিস, ওদের নিজের ইমোশনটা বাচ্চাদের সামনে হাউ ডু দে ব্যালেন্স ইট, যেন আসলে কমপ্লেইন যারা শুনে ওরা কেমনি এটা ডিল করবে। আসলে আমি যদি এটা খুব নিজের একটা পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলি, আমার দুইটা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। আম, এটা আসলে বলাই যায় না। আই হ্যাভেন্ট মেট আ মাদার যে বলতে পারে যে আমার এই বাচ্চাটা একটু বলবে ফেভারিট। না কিন্তু কাজ কিন্তু বুঝাই দেয়। ছোটবেলায় হয় না যে যেটা আমাদের কালে হতো বা হ্যাঁ, আমাদের হয় যে ধরো যে ছোট, হ্যাঁ, এই ওকে তুমি এটা করবে না, ও তোমার থেকে ছোট বোন, ওকে আমি এরকম হ্যাঁ, দেখতাম যে এক মেয়ে এক ছেলে, বা ধর ছেলেটা ছোট মেয়েটা বড়, দুইজনকে আইসক্রিম কিনে দিল, ধরো ছেলেটা আইসক্রিম শেষ করে ফেললো, এখন বড়টারটা চাচ্ছে, মারা কিন্তু অনেক সময় বলে ওকে দিয়ে দাও, বাচ্চা মানুষ বলে এই যে ও ছোট ওকে হুম, দিয়ে দাও, বা আচ্ছা ও তো বড় ও তোমাকে একটু মারতেই পারে, কিছু না হ্যাঁ, কিছু হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট তুমি যেটা পয়েন্ট আউট করলা এটা অবভিয়াসলি ইটস নট গুড প্যারেন্টিং হুম যদি আমরা ক্লিয়ারলি একটা বাচ্চাকে ফেভার করি। আগে আমাদের দেখা যেত, আমাদের কালচারে যেটা হতো, আমাদের সোশিও ইকোনমিক হুম কনটেক্সটে যে মানুষের একটা ছেলে বাচ্চার উপর একটা প্রেফারেন্স ছিল, রাইট? হুম এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় আছে। আচ্ছা হ্যাঁ, যে এটা আমার হুম ছেলে, সো ছেলেদেরকে তো এটা করা যায় না, বা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বলা যায় যে তুমি বাইরে বেশি যেও না, হুম তুমি বেশি বাইরে খেলা করো না। সো সেক্ষেত্রে প্যারেন্টিংটা আমরা কিন্তু ভিন্নভাবে করার চেষ্টা হুম করছি। অফকোর্স দ্যাটস নট রাইট। আই থিঙ্ক যে আমাদের বাচ্চাদেরকে ইকুয়াল হিসেবে ট্রিট করা হুম উচিত, জাস্ট লাইক আমরা বাইরে মেন অ্যান্ড উইমেন আর হুম ইকুয়াল, আমরা সেই মেসেজটা কিন্তু সবার আগে একটা বাচ্চা বাসা থেকে পায়, হ্যাঁ প্যারেন্টসদের কাছ থেকে এটা ফিল করে। সো অফকোর্স সেখানে একটা ডিফারেন্সিয়েট করা একেবারেই ঠিক না। আমি বলবো যে সেম জেন্ডারেও যদি বাচ্চা হয়, আই থিঙ্ক বাবা মার ভালোবাসে তো সবাইকে সমানই, কিন্তু এই যে কিছু জিনিস হয়তো বা তারা বুঝতে পারে না, যে যখন একটা বাচ্চাকে আমরা সাইডলাইন করে দিই, একটা বাচ্চাকে সিঙ্গেল আউট করি যে ওই বেশি ঝামেলা করে বা ওই হুম বেশি প্রবলেম ক্রিয়েট করে, তোমার বুঝতে হবে যে কোনো এক্সট্রিমই কিন্তু
ইজ হার্মফুল। যে একটা বাচ্চারই কেন সবসময় বুঝতে হবে, ওকে আমি বলছি যে তুমি অলওয়েজ কম্প্রোমাইজ করো কারণ ও তো একটু দুষ্টু, কারেক্ট? হুম। সো ওই বাচ্চাটা কি শিখছে, স্পেশালি যদি বাচ্চাটা মেয়ে হয়ে থাকে, আমরা যদি তাকে এটাই জিনিস হ্যাঁ, শিখাই যে তুমি কম্প্রোমাইজ করো, তোমার ভাই এটা করছে, সো দ্যাটস নট তো ফেয়ার। এটা কিন্তু হয়, অনেক হয়, অনেক হয়। অনেক হয়, হ্যাঁ, আনফর্চুনেটলি অনেক হয়। হয় এরকম, হতে হতে ধরো এই বাচ্চাগুলো ওই বাসায় ধরেই নেয় যে আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আর হবে। ওরা মনে করে এটাই নর্মাল। হ্যাঁ, কোনো সবকিছুর আগেই তখন হয়তো ওরা ওর ভাইকে প্রেফারেন্স দিতে থাকে, দিতে দিতে অনেক বড় হয়ে রিয়েলাইজ করে যে এটা কি ছিল। হ্যাঁ। আর আমাদের এটা এই ন্যারেটিভটাও চেঞ্জ করতে হবে, যে হাউ উই স্পিক টু আওয়ার চিলড্রেন, যে এই যে কথাগুলো আমরা হুম, হয়তো বা শুনে বড় হয়েছি, এগুলো আমাদের আস্তে আস্তে চেঞ্জ করতে হুম, হবে, যে আমরা চেঞ্জ করব, আমরা এইভাবে আর কথা বলবো না, যে ছেলেরা তো একটু দুষ্টু হয়, হুম, রাইট, মেয়েরা একটু লক্ষ্মী হয়। এই যে না, এটা জেনারেলাইজেশন গুলো হ্যাঁ, আমরা করি, তখন আমরা ছোটবেলা থেকে একটা মেয়ে বাচ্চাকে বলছি ও তো একটা বাচ্চা, ও হুম, একটু হয়তো বা দৌড়াদৌড়ি করতে হুম, পারে, কিন্তু ওকে আমরা শেখাচ্ছি যে না তুমি দৌড়াদৌড়ি করতে পারবা না হুম, কারণ তুমি তো মেয়ে। তো হুম, সেই মেয়েটাকে আমরা কিভাবে এনকারেজ করব যে মাঠে যে সে দৌড়াদৌড়ি করবে, ও একটা স্পোর্টস খেলবে, রাইট? হুম। এগুলো কিন্তু বাড়িতেই শুরু হয়, এবং বাবা মার খুব দে নিড দিস অ্যাওয়ারনেস যে আমরা কিভাবে বাচ্চাদের সাথে কথা বলি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু ইন শর্ট বলবা, যেহেতু মানে একসাথে অনেকগুলো বাচ্চার কথা বললাম, আইভ সিন ইন ফ্যামিলিজ যেখানে ধরো তোমার 3টা বাচ্চার মধ্যে যে কোনো একটা স্পেশাল নিড, ধরো স্পেকট্রামে বা অটিস্টিক বা কোনো একটা স্পেশাল নিড, তো ওই আহ, ওই স্পেসিফিক চাইল্ডটা মা বাবার কিন্তু ওদেরও কিন্তু অনেক ভিতরে কনফিউশন বলো, ওদেরও ভিতরে অনেক ইস্যুস কিন্তু তৈরি হয়, যে হয়তো অ্যাবসলিউটলি যদি তার অন্য ভাই বোনদের মতন তার গ্রোথটা না হয়। সো আমি নিজে মানে কাছের থেকেও দেখলাম যে তখন মাদের যে প্রবলেমটা হয়, যে অন্য মা বাবা দুইজনেরই অন্য 2টা বাচ্চা যদি পড়াশোনায় ভালো করে বা কোনো কিছু অ্যাচিভ করে, তখন তারা তার ওই স্পেশাল নিড বাচ্চাটার সামনে ওদেরকে বেশি প্রেজ বেশি আদর করে না, কারণ ওই চাইল্ডটা নাকি অ্যাট টাইমস রাগ হয়ে যায়। রাইট, রাইট। আবার অন্য বাচ্চাগুলো ওই এটা বুঝতে পেরে ওরাও আস্তে আস্তে অফ হয়ে যায় থিঙ্কিং যে ইটস অল অ্যাবাউট দ্যাট ব্রাদার অর সিস্টার, ওকে খুশি। আর ওই বাচ্চা দুইটা কিন্তু যত যাই বলো ন্যাচারালি ছোটবেলা থেকে ওভাবেই বড় হয় যে ওকেই প্রায়োরিটি দিতে হবে, কারণ ওকে আমাদের বেশি। বাট এটা করতে করতে আমি দেখলাম যে একবার একটা ফ্যামিলিতে এরকম হচ্ছে যে নর্মাল একটা চাইল্ড যতই অ্যাচিভ করে মা তাকে লুকায় গিয়ে আদর করে, লুকায় গিয়ে প্রেস করে, কারণ ওই বাচ্চাটার হয়তো খারাপ লেগে যায়। রাইট। অ্যান্ড দ্য হোল ফ্যামিলি এই যে হয় না যে ওকেই প্রায়োরিটাইজ করতে করতে, এটাও আনফেয়ার না বাকি বাচ্চা? এটা কেমনে হ্যান্ডেল করবে একটা মা বাবা? এটা খালি এই সিচুয়েশন না, যে কোনো সিচুয়েশনে যখন তোমার একটার বেশি বাচ্চা থাকবে, ওই বাচ্চাটার স্পেশাল নিডস থাকুক কি না থাকুক, তোমার কিন্তু এই জিনিসটা ব্যালেন্স করতে হচ্ছে। তো ধরো যে একটা বাচ্চা তোমার যে হয়তো বা স্পোর্টসে খুব ভালো, এখন সে একটা ভালো অ্যাচিভমেন্ট করলে কি তুমি তাকে প্রেজ করবা না? এটাও কিন্তু আরেকটা বাচ্চার জন্য একটা লেসন। কারণ আমি যখন আমার একটা বাচ্চাকে প্রেজ করছি, বলছি ওয়েল ডান, ইউ ডিড আ গুড জব, তার মানে কিন্তু ন্যাচারালি এটা না যে অন্য বাচ্চাটার খারাপ ফিল করতে হবে। আমি ওই বাচ্চাটাকেও একটা জিনিস শিখাচ্ছি যে ইউ শুড বি হ্যাপি ফর আদার্স। ওকে, তোমার অ্যাচিভমেন্ট মানে না যে আমার ফেইলিয়ার, রাইট? এটা যখন আরেকটা বাচ্চা ইনকেপেবল অফ এভার ইয়া, অ্যাচিভিং অর বিং ওয়্যার হিজ অর হার্স, মানে ভাই বা বোন যে লেভেল আছে যত জানি যে হবেই না এটা, হ্যাঁ, তখন কিন্তু বারবার, কারণ সেও তো মানুষ, অফকোর্স। বারবার কিন্তু এটা হয় না, তখন কিন্তু মা বাবার জন্য একটু কঠিন হয়ে যায় ব্যাপারটা। ইটস অল অ্যাবাউট স্ট্রাইকিং আ ব্যালেন্স। যদি আমরা দেখি যে আমার যেই বাচ্চাটার হয়তোবা ধরো স্পেশাল নিডস আছে, সে হয়তোবা এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই অ্যাজ আ ফ্যামিলি ওই বাচ্চাটাকেও যদি আমরা কখনো অ্যাপ্রিসিয়েট না করি যে এই বাচ্চাটা একটা অ্যাচিভমেন্ট করেছে, তখন তারও কিন্তু মেন্টালি এটা একটা খারাপ এফেক্ট পড়বে। সো এখানে আমি মনে করি যে জিনিসটা বোঝানোর, এটা যদি অলরেডি একটা প্রবলেম্যাটিক সিচুয়েশনের মধ্যে চলে যায়, যেখানে একটা প্রবলেম হচ্ছে ওই বাচ্চা দুইটার সিবলিংসদের মধ্যে, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, দেন অফকোর্স একটা সাইকোলজিস্টের হেল্প নেওয়া উচিত ওই ফ্যামিলি Right. কনটেক্সটাতে। কারণ মেবি ফ্যামিলি থেরাপি, গ্রুপ থেরাপি, ইন্ডিভিজুয়াল করে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটাকে অ্যাড্রেস করা। অ্যাবাউট টু সে যে এমন তখন একটু এক্সট্রা এফর্ট দিয়ে জিনিসটা এত ইজিলি হ্যান্ডেল হবে না, কারণ এটা লাইফ লং, কারণ তখন মা বাবারাও তো প্রেসারে থাকে, তাদেরও তো লাইফটা, যাদেরই একটা তাদের স্পেশাল mental নিডের health-ও বাচ্চা affect থাকে হয়। তারও তো মানে অনেক এক্সট্রা টাইম দিতে Of হয়, ইটস নট course, ইজি। no. সো তখন আমার মনে হয় একটা এফর্ট, আমি এটাই চাচ্ছিলাম যে অনেকে একটু বুঝুক, যে ইটস ওকে টু গেট হেল্প, Help, তাই absolutely, না? যখন মনে হচ্ছে না কোনো কিছু, একটা সাইকোলজিস্ট গুছায় জিনিসটা বলে দিতে পারবে। আচ্ছা, ইনাফ অফ দ্যাট, এখন আমাকে একটা জিনিস বলো, এই যে টিন বাচ্চারা যখন ওদের বয়স 14 হয়, এখন ছেলে মেয়ে ডিসক্রিমিনেশন না, বাট
যেহেতু হরমোনাল একটা ব্যাপার আছে হুম হুম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক টু ডিফারেন্ট মেয়ে ছেলেদের, of course দুইজনেরই একটা, দুই পার্টিরই একটা চেঞ্জ আসে মেয়ে ছেলে, হ্যাঁ, হুম যে 14 আমি দেখে হয়তো ছেলেরা মোর একা থাকতে পছন্দ করে, হুম রুমে ঢুকে ধাম করে দরজাটা বন্ধ করে দেয়, হুম মা বাবা বেশি বিরক্ত ফিল করে, নিজে মানে হয় না যে যেই বাচ্চাটা হয়তো ছোটবেলায় অনেক ফ্রেন্ডলি ছিল, অনেক গল্প করতো, মেয়ে ছেলে যেটাই হোক, হুম 13-14 এসে ওদের একটা আলাদা একটা ওয়ার্ল্ড আস্তে আস্তে সৃষ্টি হয় হুম মেয়েদেরও, তাই না? নিজের Yeah. মতো এক কোনায় বসে থাকবে, মার সাথে Yeah. আগে মানে মানে যারা চুপচাপ বাচ্চা ওদের তো হয় এমন যে হুম পার্সোনালিটি পাল্টা যায়, হ্যাপি বেবি হ্যাঁ। গুলাও বড় হয় তখন নিজের একটা কেমন, আর অনেক সময় কিন্তু একটু ডার্ক ওয়ার্ল্ড হ্যাঁ সৃষ্টি হয়। হ্যাঁ আর তখন কিন্তু মা বাবারা যে বাচ্চাটাকে স্কুল থেকে এসে জড়ায় ধরতো, গল্প করতো, একসাথে ডিনার টেবিলে সবচেয়ে বেশি কথা বলতো, কোনো রকম তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যাবে, হ্যাঁ তাই না? ডাকলে 5 বার ডাকলে একবার অ্যান্সার করবে। এই যে একটা চেঞ্জ, এই যে একটা শিফট, ওরা কিন্তু পুরো একটা লক হয়ে যায় নিজের ওয়ার্ল্ডে। আর হ্যাঁ। ওটা থেকে যদি আমার যেটা মনে হয় যে টাইম মতো যদি মা বাবা ওইটার পার্ট না হতে পারে, বা ওইটা ক্র্যাক করে বের করে ওদেরকে আনতে না পারে, তখন আমার মনে হয় মাঝে মাঝে কিন্তু ইট ক্যান গেট রিয়েলি ব্যাড। হ্যাঁ। ওইটাই শুরু, রাইট? ওদের হ্যাঁ। একটা ওটা কেমনে হ্যান্ডেল করবে? বল, প্রথমে আমি বলতে চাই যে একটা বাচ্চা যে প্রি টিনস, তুমি যেই এইজটার কথা বলছো, যে যখন সে পিউবার্টি হিট করবে, হ্যাঁ। ওই এইজে যখন সে একটু আলাদাভাবে থাকতে চায়, সেটা কিন্তু একটা পারফেক্ট ডেভেলপমেন্টাল গোল। ওকে। হ্যাঁ, আমরা বলি না বাচ্চারা এই বয়সে হাঁটে, এই বয়সে খাওয়া শিখে, এই বয়সে হয়তোবা কথা বলে। টিনেজ ইয়ার্সে কিন্তু এটাই নর্মাল। এটা আমরা অনেক সময় বাবা মারা বুঝতে চাই না। এটাই নর্মাল যে তারা আস্তে আস্তে নিজেকে, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে, নিজেকে বাবা মার থেকে একটু ডিফারেন্ট ভাবে আলাদা করে নিজের জগৎটা নিজেকে বোঝার চেষ্টা করে, নিজের একটা জগৎ ক্রিয়েট করে। এটা কিন্তু পারফেক্টলি হেলদি, পারফেক্টলি নর্মাল। আমরা বাবা মারা ভয় পেয়ে যাই কারণ আমরা চেঞ্জেসে ইউজ টু না। আমাদের কথা হচ্ছে যে যেই বাচ্চাটা আগে এসে আমাকে এসে জড়ায় ধরতো স্কুলের পরে, যে মা কেমন আছো, আমাকে হয়তো বা একটা কিস করছে, হাত করছে, সেই বাচ্চাটা বলছে যে না না, নট ইন পাবলিক। ওর সেই বাচ্চাটা আমাকে বলছে যে উফ, এখন আমি বেরোতে পারবো না, আমাকে জ্বালায় না তো, আমি রুমে একা থাকবো। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। অ্যান্ড এটাই কিন্তু আমরা যদি আমাদের টিনেজার্সে একটু ফেরত যাই, আমাদেরও কিন্তু এই টাইমটা ক্রিয়েট হয়েছিল কম বেশি, বিকজ আমরাও এই টাইমটা ক্রিয়েট করতাম যে আমাদের নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার। এখন কোনো কিছুই যদি এক্সট্রিমে চলে যায়, তখন কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। যে যদি দেখি যে যেই জিনিসগুলো আগে আমার বাচ্চা খুব এনজয় করতো, ইভেন 1 উইক 2 উইক আগেও হয়তো বা খুব এনজয় করতো, কিন্তু তার মধ্যে হঠাৎ করে সাডেন একটা চেঞ্জেস এসেছে, এবং চেঞ্জেসটা খালি আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। সো তার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, তার যে ফ্রেন্ডস ছিল, তাদের সাথে সে মিশছে না। সে আগে হয়তো বা স্পোর্টস খেলতে পছন্দ করতো বা টিকটক বানাতে পছন্দ করতো, সে আর আগে ওগুলো করছে না। তখন কিন্তু আমাদের একটু ভিজিলেন্ট থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। এবং এটা যদি 2 সপ্তাহের বেশি কন্টিনিউ করে, অবশ্যই আমাদের তার সাথে কথা বলে আমাদের সাইকোলজিক্যাল হেল্প নিতে হবে। কারণ 2 সপ্তাহ টানা যদি সে হয়তো বা আগে যেই জিনিসগুলো এনজয় করতো, সে যদি এখন সে এনজয় না করে, বা তার মধ্যে হঠাৎ করে একটা লং টার্ম একটা চেঞ্জেস চলে আসছে, তখন আমাদের প্রফেশনাল হেল্প নিতে হবে। জাস্ট লাইক যদি আমার বাচ্চাকে দেখি 2 সপ্তাহের বেশি হয়তো বা সে একটা পেটে ব্যথার কথা বলছে, আমরা অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, রাইট? জাস্ট লাইক দ্যাট। রাইট। আচ্ছা, ধরো ওই যে স্টিল ধরো এই শিফটটা, চেঞ্জটা, তখন তো আবার শুধু ওদের মুড সুইং না, তাই না? এটা তো ধরো তখন ওদের তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, হরমোনস, ছেলে মেয়ে দুইজনেরই পিউবার্টি টাইম, হরমোনস, অ্যান্ড দেন ওদের কিউরিওসিটি বাড়ে নিজের বডির প্রতি, ওয়ার্ল্ডের প্রতি ওদের ইমোশনাল চেঞ্জেস আসতে থাকে, ওদের প্রায়োরিটিস চেঞ্জ হয়, তাই না? ওদের অন্য জেন্ডার নিয়ে ওরা আস্তে আস্তে চিন্তা ভাবনা শুরু করে। তো মানে দ্য মেইন জার্নি লাইফের তো শুরুই হয় 14-15, মানে ফার্স্ট স্টেপ, রাইট? ওই যে টার্বুলেন্সটা তো ওখান থেকেই শুরু হয়। সো একটু তো কথা তো ওদের, কারণ কি যদি আমরা কথা না বলি, তাহলে ওদের যারা সিনিয়র ফ্রেন্ড যদি থাকে বা ফ্রেন্ডরা যদি থাকে, উল্টাপাল্টা রিসার্চ করে তো মাথা নষ্ট করে দিবে, তাই না? আর তারপরে তো এটা হচ্ছে ইন্টারনেটের যুগ, নাথিং ইজ হিডেন, নাথিং। মানে ওরা চ্যাট জিপিটি বলো, গুগল বলো, ওরা কোনো একটা উল্টাপাল্টা কোনো কিছু, ওদের কনফিউশন বা কোনো কিউরিওসিটি, ওটাকে ক্লিয়ার করার জন্য যদি উল্টাপাল্টা কিছু সার্চ করে, যেটা হয়তো 20 বছর আর উল্টাপাল্টা হবে না, আমাদের চোখে হ্যান্ডেল করতে পারবে, ওই বয়সে এক্সপোজারের কিন্তু কোনো লিমিট নাই। তো তখন তো মা বাবা বা 5-6 বছরের বড় ভাই বোন, মেচুর ট্রাস্টওয়ার্দি কেউ ছাড়া কিন্তু কেউ নাই যে এটা ডিল করতে পারবে। সো
এখন হাউ ডু ইউ থিঙ্ক প্যারেন্টস শুড বি আ পার্ট অফ দিস জার্নি? খুব সাটল ভাবে কথা তো বলতে হবে, হ্যাঁ, তাই না? কথা তো বলতে হবে, কিভাবে? আমরা যখন ডিসিশনটা নিয়েছি যে আমরা একটা বাচ্চা এই পৃথিবীতে আনবো, তখন আমাদের অনেক কিছুই আনকমফোর্টেবল লাগুক হ্যাঁ। চাই না লাগুক আমাদের করতে হয়। আমার যখন বাচ্চা ছোট ছিল, আমার রাত 3টায় ঘুম থেকে উঠে ন্যাপি চেঞ্জ করতে ইচ্ছা করেনি, করেছি না আমি? হ্যাঁ, করতে হয়েছে, রাইট? তো এখন কিছু জিনিস আমার জন্য হয়তো বা আনকমফোর্টেবল হতে পারে, যে আমি কিভাবে কথা বলবো আমার টিনেজ মেয়ে বা টিনেজ ছেলের সাথে অ্যাবাউট এই হরমোনাল চেঞ্জেস, বডি চেঞ্জেস, কিন্তু সেটা আমার সমস্যা, বাচ্চার সমস্যা না। বাচ্চার সাথে আমার অফকোর্স যতই আনকমফোর্টেবল লাগুক আমার কথা বলতে হবে। Right. এটা আমরা ইউজ টু না এই জিনিসটার ব্যাপারে। উই ক্যান অফকোর্স গেট অ্যান এক্সপার্ট ওপিনিয়ন যে আমরা কিভাবে কথা বলবো, এক্স্যাক্টলি কোন বিষয়টা নিয়ে অসুবিধা হচ্ছে। কিন্তু কথা না বললে হচ্ছে কি, এই যে তুমি যেটা রাইটলি পয়েন্ট আউট করলা, যে গুগলে ওরা একটা সার্চ দিয়ে দিল, এখন এখানে হাজার ইনফরমেশন আসছে, কোনটা রাইট কোনটা রং, কোনটা আমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, সবার কিন্তু আলাদা একটা ফ্যামিলি ভ্যালিউজ আছে। আই এম শিওর তোমার ফ্যামিলিতে তোমার কিছু ভ্যালিউজ আছে যেটা তুমি মেনটেন করো, আমার কিছু ভ্যালিউজ আমি আছে। এটা যদি আমরা কমিউনিকেট না করি বাচ্চার সাথে, তাহলে করবেটাকে? Exactly. রাইট? সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু, আমার যতই আনকমফোর্টেবল লাগুক, আমার ইগোটাকে পাশে রেখে সাইড করে, এখানে আমার ইগোটা ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার বাচ্চার সাথে আমার খোলাখুলি কথা বলতে হবে, যাতে সে যখন এরকম কোনো কনফিউশনের মধ্যে থাকে, কোনো ইন্টিমেট কোয়েশ্চেন তার থাকে, সে যাতে মা বা বাবার কাছে খুব ফ্রি ফিল করে আসার জন্য। এই কমিউনিকেশনটা কিন্তু হঠাৎ করে একদিনে ক্রিয়েট হয় না। হ্যাঁ, আমি হঠাৎ করে যে আমার মেয়ে এখন 16 বছর কি 18 বছর, এখন যে আমি আজকে আচ্ছা বড় হয়েছে, এখন যে আমি ওর সাথে আজকে একটু কথা বলবো, এই টাইমটা কিন্তু আমাদের রেগুলার ছোটবেলা থেকে দিতে হবে। টাইম মানে এটা না যে অনেকেই মনে করে, আমাদের কিছু ভুল ধারণা আছে যে ও মা চাকরি করে তার মানে তো এই বাচ্চার সাথে কোনো টাইম স্পেন্ড করে না, ওয়ার্কিং মাদার। নো, আমাদের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা এখানে খুবই ইম্পর্টেন্ট। যে আমি আমার বাচ্চার সাথে কিছু টাইম মোবাইল ফোনটা একটু সাইডে রেখে ওর সাথে কানেক্ট করার চেষ্টা করি, ওর জিনিসগুলা বোঝার চেষ্টা করি। ও আচ্ছা, তুমি এই গেমটা খেলছো, কি বাবা এই গেমটা কি? আমি জীবনে গেম খেলি নাই, বাট আই ওয়ান্ট টু টেক অ্যান ইন্টারেস্ট, যে আচ্ছা আমাকে একটু বলো না গেমটা কিভাবে খেলে। ও আচ্ছা এইভাবে, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য স্টার্ট অফ দ্যাট কানেকশন। আস্তে 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 কিন্তু ওর সাথে আমিও আমার কিছু প্রবলেম, মাকেও একটু জিজ্ঞাসা করো যে মার দিন কেমন ছিল, ও মা তোমার দিন কেমন ছিল, আই হ্যাড আ ভেরি স্ট্রেসফুল ডে। এটা আমি কি বলছি, ওকে আমি শেখাচ্ছি যে আমি কিন্তু পারফেক্ট বড় হয়ে গেলেই মানে না যে উই হ্যাভ ইট ফিগার্ড আউট। আমার আজকের দিনটা অনেক স্ট্রেসফুল ছিল, অনেক কাজের চাপ ছিল, বাট নাও আই এম ওকে, আই এম ডুইং ওকে। আমরা মেন্টালি তাদেরকে বার্ডেনও করতে চাই না, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ফলস পিকচারও তাদের জন্য পেইন্ট করতে চাই না যে লাইফ অ্যাডাল্ট হয়ে গেলেই এভরিথিং ইজ পারফেক্ট ওর মায়ের লাইফ পারফেক্ট। এই কানেকশনটা এভরিডে একটা ছোট ছোট ভাবে, ছোট ছোট ইনসিডেন্টে আমাদের কানেকশনটা ক্রিয়েট করতে হবে। একটা খুব পারফেক্ট টাইম কানেকশন ক্রিয়েট করার হচ্ছে ডিনার টেবল। রাইট, ডিনার টেবল ইজ আ নো ফোন এরিয়া। তুমি তোমার ফোনটা ওখানে রাখো, আই অলসো প্রমিস মাও ফোনটা এখানে রাখবে, এবং বসে আমরা একটু খাবো, গল্প করব, হাফ অ্যান আওয়ার 40 মিনিটস, এতটুকুই দরকার। আর আমার প্র্যাকটিসটা খুব ন্যাচারালি করা উচিত, যেন বাচ্চা না বুঝে দ্যাট আই এম ট্রাইং টু কানেক্ট, বা আমি যে ওয়ার্ল্ডে ঢোকার চেষ্টা করছি এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। কারণ আমিও যেমন, আমার ছেলে এখন 11-12 হবে, আমি যেমন ওকে ইমপ্রেস করার জন্য আমি ওর ফুটবল নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখি, ও র্যান্ডম যাই বলে বোঝার চেষ্টা করি। তারপর আমি মানে ওকে মেক শিওর করি যে ও যে আমার দিন কেমন গেছে এটাতে ঢুকে যাচ্ছে এটা বুঝতে দিই না, মানে একদম নর্মালি জিনিসটা ও বুঝলেও অসুবিধা নাই, কিন্তু ডিপ ডাউন ইনসাইড কিন্তু ও অ্যাপ্রিশিয়েট করবে। ও হি ইজ ভেরি স্মার্ট, আই এম শিওর। ও বুঝতে পারে যে মা কিছু একটা, মার এটা ইন্টারেস্ট না, কিন্তু মা আমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, এন্ড ওইটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমি বলি আমাকে শিখাও এটা কি, আমাকে আমি না এটা কিচ্ছু বুঝতেছি, আমি ইচ্ছা করে মাঝে মাঝে মানে ভুল ইংলিশ হলে ওকে যে বলি বাবা এটা কিভাবে বলে, তারপরে ভুল ইংলিশ বলে আমি হেসে দেই, আমি ইয়া আল্লাহ মা তো একদম পারি না। একটু ব্যালেন্স আসলে জিনিসটা স্মুথলি করতে হবে। এন্ড একটা টাইমে যে ও অ্যাপ্রিশিয়েট করবে যে মা আমার সাথে এই সময়টা কাটাতে যাচ্ছে, এটা কিন্তু আরো বেশি অ্যাপ্রিশিয়েট করবে যে মা ফুটবলের ব্যাপারে হয়তো একদমই ইন্টারেস্টেড না, যেহেতু আমি ইন্টারেস্টেড সেহেতু মা এটাতে একটা ইন্টারেস্ট দেখাচ্ছে। দের ইজ দ্যাট অ্যাডেড লেয়ার। অনেক প্রেশার, যাই হোক। সো আচ্ছা, ধরো একটা টিনেজ বাচ্চার সাথে একটা মা বাবার কোনো একটা বড় ইনসিডেন্টের কারণে যদি 17 তো প্রিটি মেচুর একটা এজ, ধর 17-18তে কোনো কারণে ট্রাস্ট ব্রেক হয়ে যায়, বাচ্চার বাবা মার উপর থেকে ট্রাস্ট উঠে যায়, বাবা মাকে ট্রাস্ট করতে না পারবি, দেন সিক্রেট অফ দ্য ওয়ে দে রিঅ্যাক্টেড টু সামথিং হি অর শি ডিড, একটা গ্যাপ চলে আসে। সো হোয়াট শুড
মানে তখন মা বাবা কি করে আবার এটাকে রিবিল্ড করার জন্য হ্যাঁ। কি স্টেপ নিতে পারে ইমোশনালি? এটা খালি প্যারেন্টিং এর ক্ষেত্রে না, যে কোনো রিলেশনশিপেই আমি হুম। বলবো যে কনফ্লিক্ট হবেই, কিন্তু রিপেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট যে জিনিসটা করতে হবে হচ্ছে আমাদের সরি বলতে হবে জেনুইনলি। আজকে যদি আমি তোমার মনে কষ্ট দেই, আমি কি করব? আমি তোমাকে সে সরি বলবো, রাইট? যে সরি, আমার এই কাজটাতে হয়তো তুমি তোমার অনেক মনে কষ্ট পেয়েছো। ঠিক ওভাবে বাচ্চাদের কাছ থেকে কিন্তু আমাদের সরি যেতে হবে, যে আমি আসলে বুঝি নাই, তুমি আমার সাথে একটা জিনিস শেয়ার করেছো, তুমি যে এক্সাম্পলটা দিলা যে আমি ভুলে না বুঝে আমি এভাবে রিয়্যাক্ট করেছি, মা অনেক সরি, আমিও শিখছি, আমিও আই এম অলসো লার্নিং। এটাতে কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি না, কিন্তু এটাতে যেটা হচ্ছে যে আমার বাচ্চা দেখতে পাচ্ছে যে না, মা অ্যাপোলোজাইজ করছে এবং সে চেষ্টা করছে জিনিসটাকে রিবিল্ড করার, রিলেশনশিপটাকে আবার রিবিল্ড করার। তারপরে হচ্ছে সরি আমি চেয়েছি মানেই এটা না যে সে আমাকে মাফ করে দিবে সাথে সাথে, কারণ আমার ভুলটা অনেক বড় হতে পারে, রাইট? সো ইন দ্যাট কেস তাকে আমার সময় দিতে হবে, যে সে আস্তে আস্তে বুঝতে পারবে যে না, মা একটা ভুল করেছে কিন্তু মা চেষ্টা করছে, বা বাবা একটা ভুল করেছে, সে আমার কাছে সরি চেয়েছে এবং সে কমিউনিকেট করার চেষ্টা করছে, এবং সেই রিপেয়ারটা করার তাকে একটু সময় দিতে হবে, এবং কমিউনিকেশনটা অনগোয়িং রাখতে হবে। এতে করে দেখা যাবে অনেক সময় আমরা যেটা বলি, আমি তোমার মা, আমি বলতেই পারি এটা, আমি ঠিকই বলছি, ব্যাস। আমাদের তো এখনো শুনতে হয়। সো আমাদের ওই জিনিসটা এখনো চেঞ্জ শুনতে করতে হয়। হবে যে মাও ভুল করতে পারে বা মা বাবারাও ভুল করতে পারে। রাইট। আচ্ছা, বাচ্চাদের নিয়ে তো অনেক হলো। হ্যাঁ, সো এখন প্যারেন্টস একটা মা বাবার জন্য ক্যান বি ওভারওয়েলমিং, হ্যাঁ, স্পেশালি ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য। Yeah. একটা হচ্ছে গিল্ট, হুম, টেনশন, পিয়ার প্রেশার, হুম, নিজেকে জাজ করা। একদম ইন শর্ট, ইয়াং প্যারেন্টস যাদের খুব তাড়াতাড়ি, ইয়াং বলতে লাইক 40-year-old প্যারেন্টসও ধরো, যাদের 3-4টা বাচ্চা একদম একই বয়সী, সামটাইমস এই পুরো প্রসেসে কিন্তু they're there but they're not there for themselves, ওরা নিজেকে হারায় ফেলে। দেন কিন্তু একটা সময় ঘুম থেকে উঠে দেখবে বয়স 60, কি করলাম জীবনে, মিনিংলেস হয়ে যায় সবকিছু। হ্যাঁ, তুমি মানে হাউ শুড প্যারেন্টস লুক আফটার দেমসেলভস এজ ওয়েল হ্যাঁ, এই সবকিছুর মধ্যে? এটাই তো মেন্টাল হেলথ, তাই না? যে ওয়ার্ক লাইফ, প্যারেন্টস, সবকিছুতে absolutely. আমি ব্যালেন্সে বিশ্বাস করি না, বিকজ ব্যালেন্স করতে হবে এমন কোনো কথা নাই। বেশি ব্যালেন্স আমাকে করতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, পার্সোনাল লাইফ কাজ ব্যালেন্স, আই নেভার ব্যালেন্স করার কথা ভাবলেই মাথা ঘুরায়। সো ইটস জাস্ট ব্যালেন্স কি আবার, তাই না? এই যারটা তার। হ্যাঁ, সো হাউ শুড প্যারেন্টস গিভ দেমসেলভ সাম টাইম অ্যান্ড একটু নিজেকে একটু নিজেকে মাফ করা, যে ইটস ওকে, it's okay, এত কিছু করতে হবে না। এটা কিভাবে কি করে অ্যাজ আ সাইকোলজিস্ট what do you think, how should they handle it? দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, কারণ আমরা যখন আমাদের নিজেদের একটা আইডেন্টিটি না থাকবে, নিজেদেরকে আমরা যদি সেই সময়টা না দিই, প্রফেশনালি হোক, নিজেদের হবিজ হোক, সেলফ কেয়ার হোক, তখন কিন্তু খামাখা বাচ্চাদের উপর একটা অ্যাডেড বার্ডেন আমরা দিচ্ছি, যেই বার্ডেনটা বাচ্চা চায়নি। কারণ বাচ্চা কখনোই বলেনি যে তুমি নিজেকে সব কিছু স্যাক্রিফাইস করে আমার জন্য খালি মা হয়ে থাকো। আমরা ওইটা করে তারপরে আবার বাচ্চাকেই গিল্টি ফিল করাই, যে তোমার জন্য তো আমি ওই চাকরি পেয়েছিলাম, তখন আমি করি নাই, আমি হাউসওয়াইফ হয়েছিলাম, বা তোমার জন্য। নোবডি ওয়ান্টেড দ্যাট। সো এইটা কিন্তু আমরাই তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করছি, এটা একদমই করা উচিত না। মানে নিজেকে ভুলা যাবে না, রাইট? ইন দ্য হ্যাঁ। প্রসেস ইউ ক্যান ডু বোথ। তুমি তোমার নিজের শখও পূরণ করতে পারো, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ফর হ্যাঁ। ইয়োর সেলফ। অলসো তুমি তো বাচ্চার জন্য থাক, এটা আমি বুঝি না, স্যাক্রিফাইস কিন্তু করা লাগেই না। হ্যাঁ, যদি কেউ জবও করে, সলিড 1 ঘন্টা রাত্রে ঘুমানোর আগে আদর করে গল্প করা, কানেক্ট করা, এটা তো আমার জিন, আমার ব্লাড, হ্যাঁ, আমার ক্রোমোজোম, তাই of না? আমি ওকে course. টাইম না দিলে বা হ্যাঁ। আমি একটু কাজ করলে কি আর ওর সাথে কানেকশন ছুটে যাবে? ইটস না। অল অ্যাবাউট কিন্তু কানেকশন, তাই না? হ্যাঁ, আর ওই ছোট ছোট যে কানেকশন গুলোর কথা তুমি বললা, ওই ছোট ছোট অ্যাক্টিভিটি গুলো, ছোট ছোট গল্প, টাইম স্পেন্ড করা, নিজেদের একটা রিচুয়াল ক্রিয়েট হ্যাঁ। করা, যে এটা আমি আর ও একসাথে করি এই জিনিসটা, বা আমার 2-3টা বাচ্চা থাকলে এক একটা বাচ্চার সাথে ইন্টারেস্ট বুঝে এই কানেকশনটা ক্রিয়েট করতে কিন্তু অনেক সময়ের দরকার হয় না, কাজ করেও করা যায়। অফকোর্স মডার্ন লাইফে আমাদের অনেক প্রেশার থাকে, কিন্তু এগেন ওই কোয়ালিটি টাইমটা বের করতে হবে, সেটা যদি 10 মিনিটও হয় তাহলে 10 মিনিটই। এখন বাচ্চা ওয়েট করবে না, মা আসলে আমার মাকে এটা বলতে হবে, হ্যাঁ, তাই না? এই যে একটা কথা না বলা অবস্থা, একটা কানেকশন যে ওয়েট করতেছে আমার জন্য, কারণ ওইটাই আমারই তো বাচ্চা, হ্যাঁ, কেন আর আমাকে আমার মানে কানেকশন হবে না একটুতেই? এক্স্যাক্টলি। আর এই নতুন জেনারেশনের বাচ্চারা কিন্তু অনেক টেক্সট করতে পছন্দ করে। সো ইভেন একটা টেক্সট পাঠানো, যে মাস হ্যাভিং আ বিজি ডে, আজকে আমি হয়তো ওরকম সময় দিতে পারছি না, কিন্তু আই এম থিঙ্কিং অফ ইউ, আর ওয়েন ইউ আর রেডি উই ক্যান টক। ওরা অনেক টেক্সট করতে প্রেফার করে, সো ওয়াই নট ইউজ দ্যাট?
আসলে ওই যে স্কুল থেকে আসলে আগে আমি বোকার মতো আমার ছেলেকে জিজ্ঞেস করতাম ছোটবেলায় 3-4 যখন নতুন নতুন স্কুল যায় ফার্স্ট স্টেপ আমি নিজেই স্মার্টলি এটাকে ঠিক করি তুমি আজকে হোয়াট ডিড ইউ ডু এট স্কুল, তুমি আজকে স্কুলে কি করলা, নাথিং, হাসতো You'll get one ও word চেতো answers. বলতে হ্যাঁ তুমি কি করলো আজকে স্কুলে সারাদিন, পরে আমি চিন্তা করছি আমার কোয়েশ্চেনটা তো বোকার মতো, সারাদিন কি করছে একটা বাচ্চা সারাদিন কি, তারপর আমি স্মার্ট হয়ে গেছি আমি চিন্তা করছি আমি স্পেসিফিক জিজ্ঞেস করতাম। আমি এটা সব প্যারেন্টসদেরকেও বলবো যে যারা এই অ্যান্সারটা চায় এটা 8 বছর পর্যন্ত কাজ করে যে আচ্ছা আজকে স্কুলে কি কেউ ব্যথা পেয়েছে তোমার সামনে, তা আমি জিজ্ঞেস করি দেন তোমার আজকে স্ন্যাক টাইমে কার পাশে বসছিলা, আজকে সবচেয়ে ফানি কিছু হয়েছে যে তুমি হাসতে হাসতে তোমার একদম আজকে কেউ বকা খাইছে তুমি বকা খাইছো, তারপরে ধরো আজকে কি তোমার হাত থেকে পেন পড়ে গেল কোনো একটা টাইম আমার মনে হয়েছে পড়ে গেছে, হাবি যাবি যেগুলো অ্যান্সার আছে ইয়েস নো বা হ্যাঁ কেউ বকা খায় কেউ ফানি ছিল, এমনি করার পর দেখলাম যে আস্তে আস্তে একটা মানে আমরাও কিন্তু অনেক উলট পালট কোয়েশ্চেন করি যে বাচ্চা জানে না বাট টু অ্যান্সার। হ্যাঁ, হাউ ওয়াজ ইউর ডে, এই কোয়েশ্চেনটা যে তোমার আজকে সারাদিন কেমন কাটলো, এটা একটা অ্যাডাল্টকে জিজ্ঞেস করা যায়, বাট একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে ফাইন, এর বেশি অ্যান্সার এক্সপেক্ট করা যায় তো অ্যান্সার থাকে বাচ্চা তো ভালোই যাবে আর কি বলবে। আচ্ছা এখন জাস্ট আরেকটাও কোয়েশ্চেন ইন শর্ট, সেটা হচ্ছে যে আমরা তো প্যারেন্টস নিয়েও কথা বললাম বাট আসলে দ্য জার্নি যেসব মা বাবার একটা স্পেশাল নিডের বাচ্চা থাকে 3 জনের মধ্যে একজন বা শুধু একজন স্পেশাল নিডের বাচ্চা যাদের আছে সন্তান, তাদের কিন্তু জার্নিটা শুরু থেকেই ডিফিকাল্ট, ইমোশনালি বলো অনেক চ্যালেঞ্জিং। হ্যাঁ ওই একদম পুরোপুরি একটা সাইকোলজিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে সেই মা বাবাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যেটা ওদের সাইকোলজিক্যালি বুস্ট হবে, তারাও বুঝবে, বিকজ আমাদের নর্মাল যাদের বাচ্চা নর্মাল বলতে আর কি জাস্ট হেলদি মেন্টালি হেলদি চাইল্ড যারা, তারা তো একটা সময় দে উইল হ্যাভ দেয়ার ওন লাইফ দেয়ার ওন ওয়ার্ল্ড, ওরা ওদের মতো কিন্তু চলে যাবে, তখন হইলেও আমরা আমাদের জন্য একটু সময় পাইবেন, উই নো যে এই টাইমটার পর ও ওর জার্নি শুরু করবে, তখন আমি বাগানে বসে চা খাবো, আমি ট্রাভেল করবো বা হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা তখন এটা করি ওটা করি। আচ্ছা ওই মা বাবারা কিন্তু প্রিটি মাচ স্টাক, ওদের সারা জীবন ওই বাচ্চাটাই ওটা ওদের ওয়ার্ল্ড, গুড অর ব্যাড দে হ্যাভ টু লিভ উইথ ইট, পুরো জীবন কিন্তু চেঞ্জ ওয়ান্স দে বিকাম মানে প্যারেন্টস এরকম একটা স্পেশাল চাইল্ডের জন্য। So, ওদের মেন্টাল হেলথের জন্য ওদের মোটিভেশনের জন্য অ্যাজ এ সাইকোলজিস্ট তোমার কি মানে কি বলতে চাও? আমি এখানে দুটা জিনিস বলতে চাই, এক হলো যে প্রফেশনাল হেল্প নেওয়া, একজন প্রফেশনাল যে হয়তো বা ওই স্পেসিফিক যেই মেন্টাল হেলথ ইস্যুটা বা যেই ডিসেবিলিটিটা বা স্পেশাল নিডসটা সেটার উপরে ট্রেন্ড, তাহলে তারা কিছু সাপোর্ট পাবে। আরেকটা বলবো যে ফাইন্ড ইউর কমিউনিটি, ফাইন্ড ইউর ভিলেজ, যে অন্য প্যারেন্টস যারা আছে, আমরা কিন্তু বিদেশে দেখি যে প্যারেন্টসদের একটা গ্রুপ থাকে, প্যারেন্টিং এরকম অনেক গ্রুপ আছে, মম গ্রুপস আছে, স্পেশালি অন্য মারা যাদের রিয়ালিটিও সেম, যাদের অলসো একটা স্পেশাল নিডস বাচ্চা আছে, তারা কিন্তু ওখানে কানেক্ট করতে পারে, তারা একটা নিজেদের জন্য একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়। সো বাংলাদেশে আমি জানি না যে কতটুকু এটা পাওয়া যায়, বাট আই এম শিওর এখন যেহেতু আমাদের অনলাইনে অনেক অ্যাভেলেবল আছে গ্রুপ, এই সাপোর্ট সিস্টেমটা ক্রিয়েট করা খুবই খুবই জরুরি এই প্যারেন্টসদের জন্য। আর ওইসব হাজবেন্ড ওয়াইফদেরও একজনেরও আরেকজনকে একটু সাপোর্ট করা বোঝা, তাই না? কারণ ইউ ডু গেট অ্যাট টাইমস রিয়েলি ফেড আপ অ্যান্ড টায়ার্ড, লোনলি লাগে, ফ্রাস্ট্রেটেড লাগে, তখন যদি পার্টনার বা হাজবেন্ড যদি তখন না বুঝে, হাজবেন্ড ওয়াইফ যদি একজন একজনকে না বুঝে, তখন জার্নিটা আরো বেশি লোনলি হয়ে যায়। একবার আই ডোন্ট নো ইফ ইট হেল্পস এনিওয়ান, একবার একজন আমার একটা অনেক দূর সম্পর্কের কে জানি একজন ছিল, তো হি ওয়াজ লাইক একটা আমার ভাই অনেক বড় একজনকে, সো হি ওয়াজ এ ফাদার অফ একটা অটিস্টিক বাচ্চার বাবা ছিল, তো সে আমাকে বলেনি, সে একজনকে বলার পর আমি যখন এটা শুনলাম তখন ইট রিয়েলি হেল্পড মি আমার বাচ্চা হওয়ার পর। তো তার অনেক দেরিতে একটা বাচ্চা হয়, অনেক দেরিতে, অনেক ট্রাই করার পর অনেক বয়সকালে গিয়ে তার ওয়াইফের একজন সন্তান হয় এবং বাচ্চাটা ভালো মতোই ডাউন সিনড্রোমের, আর তারা যেটা যে একটা স্ক্যান করে যে বুঝতে পারে। সো ওয়েন দেন দে ফার্স্ট যখন ওরা জানলো যে এত বছর পর তারা সন্তানের মা বাবা হবে, তখন তাদের বাচ্চাটা ডাউন সিনড্রোম, উইচ ইজ মানে শুরু থেকে তো অনেক ডিফিকাল্ট, এটা তো মানে কোনো স্পেকট্রামের ব্যাপার, ডাউন সিনড্রোম ইজ আ সিনড্রোম, রাইট? সো তখন তারা ফার্স্টের দিকে খুবই ডিসহার্টেন্ড, খুবই আপসেট, স্যাড, ফ্রাস্ট্রেটেড, তাদের খারাপ লাগে যে লাইফটাকে আনফেয়ার মনে হয় ওদের, যে এটা কি হইলো। তখন উনি একজনকে বলে যে তখন নাকি সে একজনের সাথে কথা বলার পর সে তাকে বলে যখন আল্লাহ যখন ডিসাইড করে ক্রিয়েটার যে কোন প্যারেন্টসের কাছে কোন বাচ্চাটাকে দিবে, ওয়ান্স আল্লাহ ক্রিয়েটস আ সোল অ্যান্ড আ জার্নি একটা সোলের, তখন কি আল্লাহ মা বাবা বুঝে পিক করে যে এই বাচ্চাটাকে শুধু ওরাই টেক কেয়ার করে বড় করতে পারবে, এই বাচ্চাটাকে ওরাই ওই মা বাবাটাই স্পেসিফিক নিডেড লাভ দিতে পারবে। যখন আল্লাহ একটা সোলের নেচার যে হি পিকস দ্য প্যারেন্টস যে এই বাচ্চাটার খেয়াল
এই মা বাবাটাই রাখতে পারবে, আর কেউ না, তখনই দেয়। So, তখন নাকি সে যখন এটা শুনে যে আল্লাহ একটা ডাউন সিনড্রোম বাচ্চা তার কাছে দিচ্ছে, বিকজ আল্লাহ বিলিভ করে যে অনলি হি উইল বি এবল টু লাভ দ্যাট চাইল্ড, অর হিজ ওয়াইফ উইল বি এবল টু গিভ দ্য প্রপার লাভ, তার নাকি পুরো ওই ফ্রাস্ট্রেশন, টেনশন সব চলে গেছেন, ওদের পুরো পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেছে। সো অ্যান্ড সামটাইমস যখন আমার ছেলে আমার কোনো কাজ করে যেটা আমার মনে হয় কেন করলো, এটা তো হয় আমাদের, আমরা তো চাবো আমার বাচ্চা ঠিক রোবটের মতো চলুক, যেরকম আমি চাই। আমার এটা হয় যে এরকম হইতে পারে না, আমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবে, হাসতে বললে হাসবে। মানুষ আমার কাছে রোবট হয়ে যেতে পারে না যে আমার কথা মতো চলবে, বা আমাকে গড মানতে পারে না যে তুমি যা বলবা তাই শুনবো। মানে এরকম হলে কত ভালো মানুষ যে এরকম করলো, কেন বিহেভ করলো, আমি তো অত ভালো বাচ্চা ছিলাম, এগুলো যখন হয় তখন আমি তার এই কথাটা মনে করি যে মেবি ও আমার ওয়েতে বিহেভ করছে না, বেশি অ্যাঙ্গার ট্যান্ট্রাম দিচ্ছে, সো দ্যাট আল্লাহ নোজ যে আমি ওকে ইয়ে করতো। এটা আমার মনে হয় অনেক মা যদি পডকাস্টের থ্রু শুনে, এটা আই হোপ ওদেরকে হেল্প করে। বিউটিফুল স্টোরি এন্ড ইট স্টেড উইথ মি when I heard, I was অনেক ছোট ছিলাম, আমার বিয়েও হয় নাই তখন, আমি যখন শুনে না ইট স্টেড যে ওয়াও। আচ্ছা, একটা জিনিস বলি, নেগেটিভ জিনিস তো ওয়ার্ল্ডে আছে, এটা ফেস করতেই হবে আমাদেরকে। হ্যাঁ, কোনো কিছু ইম্পসিবল না, অ্যান্ড আমরা তো আর বলতে পারি না যেটা আমার সাথে হবে না। আমি তোমাকে একটু আগে একটা ভিডিও দেখালাম, সেটা হচ্ছে যে ওই যে ভিডিওটাতে যে একটা 9 বছরের বাচ্চা, তুমি এটা গুগল করলে পাবা, একটা নির্জা মোদি স্কুলের 9 বছর বাচ্চা, ইন্ডিয়াতে জাস্ট র্যান্ডম স্কুলে হেঁটে গিয়ে 9 বছর স্কুলের 4 তলার রেলিং এর উপর থেকে জাম্প করে। ফার্স্টে সবাই মনে করে সুইসাইড, বাট ভিডিওটা দেখে মনে হয় না আমার সুইসাইড। যদি কেউ এটা দেখতে চায় দেখতে পারে, নীরজ মোদি স্কুল ইনসিডেন্ট দিয়ে। যে দেখছো না ভিডিওটা, যে বসে স্লিপ করে পড়ে যায় একটা বাচ্চার, কিন্তু এই জিনিস ট্রাই করারই কথা না। 9 বছরের বাচ্চা, রাইট? এখানে উঠে তারপরে ধরো আমাদের দেশে প্রায় এরকম হয় যে আজকাল 13-14 বছরের বাচ্চারা কিন্তু সুইসাইড করে, জাম্প, হাত কাটে। আবার 13-14 বছরের বাচ্চারা আরেকটা 13 বছরের বাচ্চাকে খুন করে ফেলে। আবার আল্লাহ না করুক এরকমও আমরা দেখি যে 18-19 বছর বাচ্চা মা বাবাকে মার্ডার করে। দ্যাট ইজ লাইক আ ভেরি এক্সট্রিম, মানে ভেরি ডিস্টার্বিং মেন্টাল হেলথ অবস্থাতে গেলেই তো এটা করে। ড্রাগসের কারণে করে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। অনেক তখন তো মানুষটা চেঞ্জ হয়ে যায়। বাট এই যে 13 বছরের একটা বাচ্চা যে ড্রাগ এডিক্ট না, কিচ্ছুই না, সিম্পল সুইসাইড করে ফেললো, ওর নাকি ডিপ্রেশন। আমার মা বাবা এটা বুঝতে পারলো না। একটা 12-13 বছরের বাচ্চা যদি ডিপ্রেশন থেকে বুঝতে পারার কথা, কারণ একটা সার্টেন ওয়েতে বিহেভ করবে। একটা 9-10 বছর বাচ্চা কেন জাম্প করবে? ইন্ডিয়া বাংলাদেশ একই কালচার, আমাদের দেশেও এরকম হয়, তাই না? 8-9 বছর একটা বাচ্চা চলে গেল বাসা ছেড়ে, বা হয়তো করে, আমরা পেপারে তো প্রায় দেখি। হ্যাঁ, এই জিনিসগুলো হাউ শুড প্যারেন্টস ডিল উইথ ইট? এই কেসে আমি বলবো, যেখানে একটা বাচ্চা যখন একটা এক্সট্রিম, তুমি যে এক্সাম্পলটা দিলে যে সুইসাইডের একটা কেসে, সেখানে হচ্ছে এটা কিন্তু একদিনে হয়নি, এটা কিন্তু গ্র্যাজুয়াল ভাবে হয়েছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, এখন কারণ তো অনেক হতে পারে, এক একটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে। কিন্তু যদি বাচ্চার ক্লিনিক্যাল ডিপ্রেশন থেকে থাকে, আর এটার সাইন যদি বাবা মারা পেয়ে থাকে যে আমার বাচ্চার হয়তো বা সিভিয়ার অ্যাংজাইটি আছে বা ডিপ্রেশন আছে, অফকোর্স যে মানুষ কি বলবে এটার কথা না চিন্তা করে, সব থেকে যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে তাকে একটা প্রপার প্রফেশনাল হেল্প দেওয়া, যে হেল্পটা তার দরকার। সেখানে কি হবে, সেখানে সেই সাইকোলজিস্ট হয়তো বা বাচ্চাকে কিছু কোপিং স্কিলস শেখাতে পারবে। হ্যাঁ, যে ইভেন এই যে সুইসাইডের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় কিন্তু টিনেজাররা বলে, ইউজুয়ালি, এবং রিসার্চ সেজ যে অনেক ক্ষেত্রেই তারা মেনশন করে যে আই এম গেটিং সুইসাইডাল থটস। এবং আমরাও কিন্তু প্র্যাকটিসের সময় এটা অলওয়েজ চেক করি যে আর ইউ গেটিং সুইসাইড, সেলফ যখন বলে যে আমার আর, অনেক সময় বলে যে আমার আর কিছু ভালো লাগে না, উই আস্ক দিস ডাইরেক্ট একটা কোয়েশ্চেন। কিন্তু এটা হয়তো বা ইন আ ফ্যামিলি সেটিং, যে একজন প্রফেশনাল না, সে জীবনে চিন্তাও করবে না যে আল্লাহ ওকে এই জিনিসটা জিজ্ঞাসা করবো, তাহলে ওর মাথায় আমি সুইসাইডের আইডিয়াটা ঢুকাই দিচ্ছি। এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা, আমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে, এবং অলওয়েজ বেটার, কারণ বাবা মারা আসলে তো ওভাবে ট্রেন্ড না যে তারা কোয়েশ্চেনের যে লাইনটা, যে কিভাবে কোয়েশ্চেনটা করবে। এটা বেটার বাচ্চাকে বুঝিয়ে যে তুমি যখন অসুস্থ থাকো, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই না, তোমাকে আমি একটা ডাক্তার দেখাই না, সামটাইমস আমাদের মানসিকভাবে আমাদের খারাপ লাগে, আমরা বুঝতে পারছি না আমাদের কেন খারাপ লাগছে, এবং এটা বিভিন্ন রিজনে হতে পারে। তার একটা হরমোনাল কারণে হতে পারে, একটা there is a biological explanation, এরকম হতে পারে যে সে এমন একটা বিষয়, এমন একটা কাজ হয়ে গেছে তার লাইফে যেটা সে বাবা মার সাথে শেয়ার করতে পারছে না, হয়তো বা সে সাইকোলজিস্টের কাছে শেয়ার করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইফটাকে সেভ করতে পারতাম। সো এই জিনিসগুলো বাবা মার বুঝতে হবে, এবং এই সাইনগুলো দেখতে হবে যে যদি, যেটা আমি তোমাকে আগেও বললাম, যে একটা বাচ্চা যে জিনিসগুলো আগে এনজয় করতো, সে এখন আর সে এনজয় করছে না,
খালি আমার সাথে না, পুরো ফ্রেন্ড সার্কেলের সাথে সে আলাদা হয়ে আসছে, সে একা একা থাকতে পছন্দ করছে, তার মানে এটা না যে দ্য চাইল্ড ইজ সুইসাইডাল। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের এই সাইনগুলো পিক করতে হবে, তার সাথে কমিউনিকেট করতে হবে এবং তাকে বলতে হবে যে চলো আমরা যে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলি, কিপ অ্যান ওপেন মাইন্ড। হ্যাঁ, আর এই জেনারেশনের বাচ্চারা কি ওরা অনেক এগুলোর জিনিস দেখে ইন্টারনেটে, সো দে নো যে এটা আগের কালের একটা ধারণা ছিল যে তুমি সাইকোলজিস্টের কাছে যাওয়া মানেই তুমি না, পাগল। এটা এখন চেঞ্জ এটা হয়ে গেছে। নেক্সট জেনারেশনের বাচ্চারা খুব ভালোভাবেই হুম। তারা বুঝতে পারে যে আমাদের ফ্রম টাইম টু টাইম আমাদের হেল্প লাগে, এভরিওয়ান নিডস দ্যাট হেল্প, দের ইজ নো শেম ইন ইট। হ্যাঁ, এটা এই স্টিগমাটা আমাদের উঠিয়ে ফেলতে হবে।